বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি স্থাপত্যের ইতিহাসের বৈশিষ্ট্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করব। মানব সভ্যতার অগ্রগতির পথে একটি দিকচিহ্ন হলো স্থাপত্য। আদিম মানুষ প্রথমে বনে জঙ্গলে, পাহাড়ের গুহায়, গাছের ডালে বাস করত। তারপর ডালপালা, মাটি, ইট, পাথর দিয়ে ঘরবাড়ি তৈরি করতে শেখে। গড়ে তোলে প্রাসাদ, অট্টালিকা, তৈরি করে মন্দির, মসজিদ, গির্জা, সমাধি। স্থাপত্য তথা বিভিন্ন ইমারত নির্মাণের উদ্দেশ্য প্রধানত দুটি: বসবাস ও ধর্মচর্চা। অর্থাৎ সময়ের সঙ্গে কিভাবে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের স্থাপত্য শৈলী ও প্রযুক্তির ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যায়, তাই স্থাপত্য ইতিহাস চর্চার প্রধান উপজীব্য বিষয়। স্থাপত্যের ইতিহাস যে কোনো অঞ্চলের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও সমাজকে গভীরভাবে প্রভাবিত করে। শাসক গোষ্ঠী ধর্মীয় কারণে বা কোনো যুদ্ধ জয়ের স্মারক বা সমাধি হিসাবে স্থাপত্য কীর্তিকে উৎসাহ দান করেছেন। আমাদের আলোচনায় উদাহরণ হিসাবে কলকাতা শহরকে রাখা যেতে পারে, কারণ ব্রিটিশ প্রশাসন কলকাতায় বিভিন্ন প্রয়োজনে তথা সৌন্দর্যের স্মারক হিসাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল, রাইটার্স বিল্ডিং, প্রিন্সেপ ঘাট ইত্যাদি নির্মাণ করেন। আধুনিক ভারতের স্থাপত্যের আলোচনায় নতুন দিল্লির স্থাপত্যের কথা অবশ্যই উল্লেখ করতে হয়। 1911 খ্রিস্টাব্দে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরকরণের পর দিল্লির স্থাপত্যশৈলীতে বড় ধরনের পরিবর্তন আসে। এডুইন লুটিয়েন এবং হারবার্ট বেকার নামে দুই বিখ্যাত ব্রিটিশ স্থপতির পরিচালনায় এবং ভারতীয় ঠিকাদার শোভা সিংয়ের উদ্যোগে তৈরি হয় ভাইসরয়েস হাউস এবং কিংসওয়ে, বর্তমানে যা রাষ্ট্রপতি ভবন এবং রাজপথ নামে পরিচিত। এছাড়া হারবার্ট বেকারের পরিচালনায় তৈরি লোকসভা ভবন এবং সেক্রেটারিয়েট বিল্ডিং প্রভৃতিও ব্রিটিশ ভারতীয় স্থাপত্যের উজ্জ্বল উদাহরণ। সুতরাং আমরা এই ইতিহাসের বৈশিষ্ট্য হলো তার বিভিন্ন স্থাপত্যের গঠনশৈলী ও স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলি খুঁজে আমাদের বের করা দরকার। স্থাপত্য ভাস্কর্য বলতে বোঝায়, আগেই যেটা বলা হয়েছে, কারুকার্যময় ঘরবাড়ি, দালান, গম্বুজ, পিলার বা স্তম্ভ, খিলান, মন্দির স্থাপত্য, মসজিদ স্থাপত্য, গির্জা স্থাপত্য ইত্যাদি। ভারতীয় স্থাপত্য ভাস্কর্যে ইউরোপীয় প্রভাব স্পষ্ট ছিল পিলারে, আর্চে ও কার্নিশে। 1809 খ্রিস্টাব্দে নতুন করে তৈরি কালীঘাটের আটচালা মন্দিরের পরবর্তী সম্প্রসারণে ইউরোপীয় ছাপ ছিল। 1712 খ্রিস্টাব্দে কলকাতার 700 ফুট লম্বা ফোর্ট উইলিয়াম কলেজের দেয়াল ছিল 40 ফুট পুরু ও 18 ফুট উঁচু। এছাড়া হেস্টিংস হাউস, এশিয়াটিক সোসাইটি, টাউন হল, কলকাতার অক্টরলোনি মনুমেন্ট, হাইকোর্ট ইত্যাদি শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন। কলকাতা হাইকোর্ট হল গথিক স্থাপত্যের প্রথম নিদর্শন। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল দেশীয় স্থাপত্যে ইউরোপীয় প্রভাবের বড় দৃষ্টান্ত। এইসবই স্থাপত্যের ইতিহাস চর্চার আসল বৈশিষ্ট্য। সুতরাং স্থাপত্যে শাসক গোষ্ঠী বা পৃষ্ঠপোষকদের মানসিকতার প্রতিফলন ঘটে। এই সংক্রান্ত ইতিহাস চর্চার মাধ্যমে তা স্পষ্ট হয়ে ওঠে। সুতরাং স্থাপত্যের ইতিহাস বৈশিষ্ট্য বলা যায় যে, এক, ধর্মস্থান। মানুষের ধর্মীয় উপাসনা করতে শেখার কিছুকাল পর থেকেই ধর্মস্থান তৈরি করে। এগুলি ইট, কাঠ, পাথর দিয়ে তৈরি হতো। দুই, প্রাসাদ। শাসক শ্রেণী বা সমাজের ধনী শ্রেণী বসবাসের জন্য অট্টালিকা বা প্রাসাদ তৈরি করত। এই স্থাপত্য কাঠামো ইট দিয়ে তৈরি এবং দ্বিতল বা ত্রিতল
বিশিষ্ট ছিল। আর 3 স্মৃতিসৌধ। কোনো বিখ্যাত ব্যক্তির স্মৃতিতে বা ধর্মীয় কারণে বা সামরিক প্রয়োজনে স্মৃতিসৌধ বা মিনার তৈরি করা। এই স্থাপত্যগুলিতে ব্যবহৃত কাঁচামাল অর্থাৎ ইট, কাঠ, পাথর, মাটি, চুন, বালি, সুরকি প্রভৃতি ক্ষেত্রে স্থাপত্যের কাঠামো সম্বন্ধে ধারণা করা যায়। স্থাপত্যে পলেস্তারা, মেঝে, কারুকার্য ছিল কিনা তা থেকে স্থাপত্য শিল্পের প্রগতি বা নিকৃষ্টতা সম্বন্ধে আমরা জানতে পারি। স্থাপত্যের উচ্চতা উন্নত নির্মাণশৈলীর পরিচয়বাহী। সিঁড়ি, খিলান, স্তম্ভ, গম্বুজ, মিনার প্রভৃতির থেকেও আমরা স্থাপত্যবিদ্যার প্রমাণ পেতে পারি। সুতরাং সবশেষে বলা যায় যে আপাতদৃষ্টিতে স্থাপত্য একটি নান্দনিক বিষয় হিসাবে মনে হলেও ভালোভাবে পর্যালোচনা করলে এগুলির মধ্যে থেকে সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও অর্থনৈতিক ইতিহাসের নানান উপাদান পাওয়া যেতে পারে। কারা কী উদ্দেশ্যে স্থাপত্যগুলো নির্মাণ করেছিলেন তা জানতে পারলে স্থাপত্যকীর্তির প্রয়োজনীয়তা বা উপযোগিতার দিকটি সম্পর্কেও জানা যায়। স্থাপত্যকীর্তিগুলি থেকে পৃষ্ঠপোষকদের সম্পর্কে জানা যায়। পৃষ্ঠপোষকদের সম্পর্কে জানতে পারলে সংশ্লিষ্ট সময়ের অর্থাৎ সেই সময়ের সামাজিক ও অর্থনৈতিক ইতিহাস বিষয়েও ধারণা লাভ করা যেতে পারে। তৃতীয়ত, স্থাপত্যের মধ্য দিয়ে সামাজিক সচলতার বিষয়টিও অনেক ক্ষেত্রে বুঝতে পারা যায়। চতুর্থত, স্থাপত্য রীতির পর্যালোচনার মধ্যে দিয়ে সাংস্কৃতিক সমন্বয়ের বিষয়টি পরিস্ফুট হয়। দৃষ্টান্ত হিসাবে বলা যেতে পারে যে সুলতানি যুগে ইসলামিক ও ভারতীয় শিল্পরীতির উদ্যোগে যে শিল্পরীতি গড়ে উঠেছিল সেটি ইন্দো ইসলামিক শিল্পরীতি নামে পরিচিত। এই হলো স্থাপত্য শিল্পের বা স্থাপত্য ইতিহাসের গুরুত্ব। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো।